আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। তো ইনুস নাকি টায়ার এবং সে বলতেছে আমি আর পারছি না। আর এই ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায় তখন ইনুসের আর কিছুই করার থাকবে না। ইনুস তখন এই ইনুসের ওদের ভাগ্যে যা হবে ইনুসেরও তাই হবে। সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে ইউনুসের যে সমর্থক ছিল বা তাকে যারা ফেভার করতো তারা এখন পুরোপুরি এখন দেখছে যে ইউনুসকে আর সমর্থন করার আর কোনো সুযোগই নেই। তো পশ্চিমা দুনিয়া থেকে ইউনুস একেবারে জিরো হয়ে যাওয়ার পরে তার ইয়েটা ভেঙে গেছে। এখন জানা গেছে যে সে এখন একটা ইয়া চাইছে, এখন বোঝা যাচ্ছে যে সে খানিকটা টায়ার্ড এবং সে তার যে আঁকড়ে থাকার ক্ষমতা, আঁকড়ে থাকার যে অদম্য বাসনা ছিল সেটা সে বুঝতে পারছে যে ওইটা আর হবে না। কারণ এই খুব ব্যাড পাবলিসিটি আর ওই জঙ্গি জিহাদিদের, ওরা যে ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টারের বিরুদ্ধে সর্বশেষ যে যুদ্ধ ঘোষণা করছে, যেটাকে সিনাই আনবে, ওদেরকে উলফা পরেশকে সাহায্য করতে, তথা ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধাবস্থা তৈরি করে দিছে এবং ভারতের হাই কমিশনারকে লাথি মেরে সরিয়ে দেওয়া বা এরকম আর কি, যে ল্যাঙ্গুয়েজ গুলো যে রাষ্ট্র টু রাষ্ট্রের সাথে যায় না, এটা ইনকনসিস্টেন্ট উইথ দি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, আমি এইভাবেই বলবো। এরা ডিপ্লোম্যাটিক, এরা তো সন্ত্রাসী, তার জন্য টোকাই রাস্তাঘাটের লোকজন যারা, যার জন্য এদের উপরে ইনুসের কারণে এদের উপরে রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে গেছে এবং তারা রাষ্ট্র ডিল করছে তাদের ওই সেই বস্তির ভাষায়, যার জন্য ইন্ডিয়ার সাথে যে একটা সুন্দর সম্পর্ক হতে পারতো সেই সম্পর্কটা কোঅপারেশন, কনফ্লিক্ট না হয়ে কোঅপারেশন হতে পারতো, সেটা থেকে ইনুস প্রথম শুরু করছে, তারপরে তার সাঙ্গপাঙ্গ চালাচামুন্ডারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারত তো একেবারে অস্তিত্ব নিয়ে তারা চিন্তা করছে যে আমাদের সেভেন সিস্টার এরা নিয়ে যাবে। তারপরে একজন হিন্দু যে ইয়াকে যে পোড়াইয়া মেরে তারপরে তাকে ঝুলাইয়া পোড়াই দিল, এর চাইতে নির্মমতা এগুলো তো আর কেমনে সহ্য করে তারা একজন। তো সেই জন্য বিভিন্ন ভাবে ভারতকে যেভাবে উত্তক্ত করা হয়েছে, যেভাবে ভারতকে একেবারে পায়ে পাড়া দিয়ে যেভাবে তাকে ইয়া করা হয়েছে, তখন ভারত তার প্রস্তুতি নিয়ে নিছে। যেমন ভারতের অংশ ভেঙে যদি তোমরা বাংলাদেশ বানাইতে চাও, বড় গ্রেটার বাংলাদেশ, তা আমি বাংলাদেশ যদি ক্যাপচার করি, এই অটোমেটিক এটা চলে আসবে তাদের ভিতরে, তাদের জনগোষ্ঠীর ভিতরে, তাদের জনগোষ্ঠী পাবলিসিটি যেভাবে আসছে, তাদের রেটরিক একদম এইভাবে চলে আসছে। এইটা হলো নিজের পায়ে নিজে কুড়াল না। তো এখন ভারত তো এদের কথা তো বিশ্বাস করছে এবং ঘটনাও ঘটতেছে, হিন্দুদের উপর আবার আক্রমণ হচ্ছে, তারপরে অ্যাম্বাসেডারকে যদি লাথি দিয়ে খেদাই দিতে চায়, এর থেকে অপমানজনক কথা তো এরা তো আর বাংলাদেশ হলে কি করতো। তো যাই হোক, ইন্ডিয়াও আমার মনে হয় যে একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করছে এবং এই প্রেশার ক্রিয়েট করলে ইন্ডিয়া যদি আপনার প্রেসিশন স্ট্রাইকে যায়, তাহলে তো ওই যাদের 50 লাখ আর্মি আছে, যারা জঙ্গি জিহাদি, যারা বলে আমরা 5 তারিখে যদি ইয়া না হতো, শেখ হাসিনার পতন হতো 6 তারিখে অস্ত্র নিয়ে, তো এই সবগুলোকে এরা সবাই নিজেরা নিজেদেরকে টার্গেটে পরিণত করে দিচ্ছে। তো এখানে যদি ভারত টার্গেট করে তারা যদি প্রেসিশন স্ট্রাইকে যায় তখন ইনুসের আর কিছুই করার থাকবে না। ইনুস তখন ইনুসের ওদের ভাগ্যে যা হবে ইনুসেরও তাই হবে। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টা বুঝতে পারছে, এই জন্য আমি যে ইনফরমেশন পেয়েছি যে ইমিডিয়েট পাস্ট যে চিফ জাস্টিস রাফাত আহমেদ এবং সেনাপ্রধান এদেরকে ইনুসের সাথে একটা গোপন বৈঠক হয়েছে বলে জানা গেছে, শোনা গেছে। তো বিশ্বস্ত সূত্রে না হলেও এটাকে কগনিজেন্সিতে নেওয়া যায় এরকম একটা। তো ইনুস নাকি টায়ার এবং সে বলতেছে আমি আর পারছি না, ধসে গেছে। তো এই জন্য ওইটাই ভীত সন্ত্রস্ত। আপনি যেটাই বলেন একই কথা, এখানে টায়ার্ড মানে তো তাই পাতে যাওয়া আর কি। এই জন্য একটা সেফ এক্সিট চাইছে এবং যে কোনো মুহূর্তে একটা ঘটনা, যে কোনো চেঞ্জ বাংলাদেশের 5 আগস্টের পর থেকে আমরা একের পর এক মিডিয়া হাউসে আগুন, তারপরে লুটপাট, এই সমস্যাগুলো আমরা দেখে আসছি এবং আজকে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পরে সেটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ডেইলি স্টার প্রথম আলো কিন্তু ওই আগুনগুলার বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেয় নাই, বক্তব্য দেয় নাই। এখন যেহেতু নিজের ঘরে আগুনটা পড়ছে এবং আমরা দেখলাম সেই দিন মানে রাষ্ট্র এটা তো গোপনে আগুন দেয় নাই, এটা মিছিল করে ঘোষণা দিয়ে এসছে আগুন দেয়, মিছিল করে গিয়ে ওখানে মাইকে ইয়া করে গিয়ে প্রকাশ্যে, সেটা তো ঢুকলো আগে থেকে তাদের প্রস্তুতি, এটা তো ঠেকানো যেত।
এবং গান পাউডার, ওখানে গান পাউডার ব্যবহার করা হয়েছে। প্লাস হচ্ছে প্রথম আলোতে আগুন দেওয়ার পরে 40 মিনিট পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। রাষ্ট্র কিন্তু আগুন দেওয়া শেষে রাষ্ট্র এখানে আসছে, ফায়ার ব্রিগেড আসছে আগুনের পরে, ফায়ার ব্রিগেড আগুনে আসে নাই, কেউ কিন্তু আগে থামায় নেই। কিন্তু এটা 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 একেবারে প্রমাণ হয়ে গেছে যে ইউনূস হয় সে তার কিছুই করার নাই, আর তা নাহলে সে নিজে ডেলিভারেটলি এই কাজগুলো করে না, বিপদে পড়ে। ডেলিভারিতে নাহিদ ইসলাম যে গভর্নমেন্টের ভেতরে ছিল, নাহিদ ইসলাম সে প্রথম আলো প্রোগ্রামে গিয়ে বলতে সরকারের ভেতরে একটা শক্তি আগুনের সাথে জড়িত। নাহিদ ইসলাম বলছে এটা। হ্যাঁ, আমি ওটা দেখছি তার তো এটা বাইরে বাইরে সারা পৃথিবীর মিডিয়াতে এত ব্যাপকভাবে আসছে, এটা অকল্পনীয় সবার কাছে। পত্রিকার অফিসে এইভাবে সাংবাদিকদের জিম্মি করে আগুন ধরিয়ে দেয়া, 25-30 জন সাংবাদিক ভেতরে ছিল, পুড়িয়ে মারা যেতে পারতো কিন্তু তারা। এবং আমি দেখলাম অসহায় ভাবে এসে বলতেছে আমাদের একটু সময় দেন, আমরা ওদেরকে বের করে আনি, একটু রেস্কিউ করি। মানে এই ভ্যান্ডালদের কাছে আর্মি জিম্মি হয়ে গেছে, তাদের কাছে দয়া কৃপা চাইছে, আমাদেরকে একটু সুযোগ দেন। এটাও দুর্ভাগ্যজনক। এবং এই আপনি দেখেন কতগুলো মিডিয়া জনকণ্ঠ দখল হয়ে গেছে, কেউ কিছু বলে নাই, এখন কিছু করে নাই। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তালিকা নিয়ে তাদেরকে তালা মারতেছে, তাদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে, রাষ্ট্রের কোথাও কোনো ভূমিকা নেই। ফ্রম ডে ওয়ান, আপনার 5 তারিখের পরে 8 তারিখের পরের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে মনে করছে যে এরাই হচ্ছে আমার ত্রাণকর্তা, এরাই হচ্ছে আমার এমপ্লয়ার, কাজে ওদের সন্তুষ্টির জন্য কাজ করে। বিজয়ী সন্ত্রাসীরা ওনার ত্রাণকর্তা, জঙ্গিরা ওনার ত্রাণকর্তা। এটাই জাতির জন্য দুর্ভাগ্য, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক যে একজন নোবেল লরেট সে আসবে কি জন্য? সে আসবে একটা দেশকে বিপদের থেকে বাঁচানোর জন্য। আর দেখা গেল কি যে একটা সুন্দর দেশকে সে কগমারের ভিতরে। উনি তো ডিসিশন নিয়ে প্রতিটা বক্তৃতায় ওনার বক্তব্যের মূল ধারা ছিল ইউনাইটেড করা না, অমুকে সাইজ করা, অমুকে আটকানো, অমুকে নিশ্চিহ্ন করা। এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি প্রকাশ্যে বলে মামলা লাগবে না, মামলা যাকে পারো ধরো, এটা তো এই বাইরে এত রিপারকাশন এইটা। এবং বাংলাদেশে জাতিসংঘের অফিস আছে, তারা প্রতিটা লাইন মনিটর করে এখন। একদম, তারা প্রত্যেকটা জিনিস ফলো করতেছে। তার যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, এটা মানবতা বিরোধী, এটা সংবিধান বিরোধী। আমাদের সংবিধান এটা এলাও করে না যে আপনি কাউকে, কোনো আইনে এটা এলাও করে না, কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো আইনে এটা এলাও করে না। তার কোনো প্রতিক্রিয়া নাই, তার কোনো ব্যবস্থা নাই। আর যে মব ভায়োলেন্স থেকে প্রথম থেকে শুরু করে যে হত্যা, গুম, খুন, রাজধানী, নারী নির্যাতন, সবাই দেখতেছে যে আক্রমণ করে রাষ্ট্র তাকে রক্ষা করে, যে আক্রান্ত হয় রাষ্ট্র তাকে গ্রেফতার করে। কিন্তু এখানে উল্টা যে 71 যে অনুষ্ঠান করতে গেল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে যারা হামলা করলো, যারা হামলার শিকার হলো তাদেরকে অ্যারেস্ট করলো, আর যারা হামলা করলো একেবারে ওই যে গাজীপুরের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে যারা হামলা করতে গেল তাদেরকে রক্ষা করা হলো, তাদের পক্ষে গিয়ে সবাই গিয়ে হাজির হলো। এবং তখন থেকে অপারেশন ডেভিল হান্ট নামে শুরু হলো, যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে সেটা তাদের, এবং সারা বাংলাদেশে ডেভিল হান্টের নামে তারা শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে আটক করছে। এই যে কাজগুলো, যে উনি যে চলে যাবেন বলছেন, উনি চলে যাওয়ার পরেই তো শেষ না। ওনার গ্রাম থেকে আরম্ভ করে ওনার যত মানুষের কাছে যত অপরাধ, যত বিভৎস চেহারা ওনার কাছে। ওনার তো ইচ্ছা ছিল সারা জীবন উনি থাকবেন ক্ষমতায়, তারপরে এখন ইচ্ছা হয়েছে যে মনে করছে যে পরিস্থিতি খারাপ দেখে যে কোন রকম যদি জান নিয়ে বাঁচতে পারি, ইচ্ছে ওনার কোনোটাই পূরণ হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, জাতিকে মানে উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ওয়ার্স্ট এন্ড রেডি ফর দ্য। তো এখন সবার কাছে স্পষ্ট, হাদি কিন্তু আবু সাইদকে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হাদিকে হত্যা করে ইলেকশন ভণ্ডুলের একটা চেষ্টা হয়েছে সেখানে। একদম এমন জায়গায় গিয়ে জানাজাটা করা হলো, তারপর জানাজার শেষে লোকজন ছুটলো সংসদ ভবনের দিকে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশে। এই ছবিগুলা বাইরে এত ব্যাপকভাবে আসছে। এবং ধরেন যে পোশাকের লোকেরা সংসদ ভবনের দিকে দৌড়ে যাচ্ছে, এই ছবি বিদেশি মিডিয়া দেখাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা কি করছে বাংলাদেশে। জঙ্গিদের পোশাক, তারপরে বঙ্গবন্ধু বাড়ি ভাঙার সময় জঙ্গিদের পতাকা, এগুলো জঙ্গিরা প্রকাশ্যে মিছিল করছে না, হিজবুত তাহির, তারপরে হরকাতুল জিহাদ, আরো কতগুলো যে সংগঠন, তারা প্রকাশ্যে যারা সারা পৃথিবীতে তারা অবৈধ এবং তাদেরকে ব্যান্ড
তো এখানে বাংলাদেশে এরা এসে 5 তারিখের পরের থেকে এরা স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড পেয়ে গেছে, যার জন্য তাদের ইচ্ছা মতো তাদের সেই ভ্যান্ডালিজম শুরু করছে। তো এটা তো মানবতা বিরোধী কাজ করে, ওদের তো আদর্শ বলে কিছু নেই। ইসলাম তো এই ইসলাম না, এটা তো ওরা যে ইসলাম করে এটা তো তো ওরা ইসলামের নামে যে অপকর্ম করছে, মানবতা বিরোধী কাজ করে, মানুষ হত্যা করে, ওরা যে প্রতিহিংসা চরিতার্থ করে, কাজে এটা আস্তে আস্তে ওরা সারা পৃথিবীর থেকে সরে আসে। এখন ওদেরকে নির্মূল করার জন্য বাংলাদেশের উপরে বহুজাতিক আক্রমণ হবে। এখন মনে করেন ভারতের সাথে সম্পর্ক আমাদের কুল ডাউন করা উচিত, আমাদের মানুষের সাথে। ভারতের সাথে চিটাগাঙ্গে এমবেসিতে হামলা করে ওরা ভিসা সেন্টারটা বন্ধ করতে, আপনি কি করলেন? পাল্টা দিল্লি এবং আগরতলা বন্ধ করলেন। বা ভারত থেকে কয়টা মানুষ বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশ থেকে এদের কি কোনো সেন্স অফ প্রপোর্শন নাই যে ওরা কার সাথে যুদ্ধ করে, কার সাথে কম্পিটিশন করে? ওরা দেখাইলো যে ভারত সবকিছু সুবিধা নিয়ে যায়, তারপরে দেখা গেল কি ওরা যখন ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল, তারপরে দেখা গেল যে প্রায় 3,000-3,500 কোটি টাকার লস হচ্ছে বাংলাদেশে। আরো অনেক কিছু আছে। তারপরে ভারতের উস্কানিটা এরকম, কারণ ঢাকা যদি ভিসা সেন্টারটা ভারত বন্ধ করে, এই যে গরিব মানুষগুলা চিকিৎসার জন্য যায় না, কাজের কাজ যায়, তারা কত সস্তায় সার্ভিসের জন্য ইন্ডিয়াতে যায়, অনেক সস্তায় এবং অনেক ভালো ট্রিটমেন্ট পায়। আপনি বাংলাদেশের যে কোনো ক্লিনিকে আপনি যান, কোনো অসুস্থ নিয়ে যদি একটু সামান্য কাটাছেড়া করতে আপনার 5 লক্ষ টাকা ধরে রাখতে হবে, তারপরে ইনফেকশন হবে, আপনাকে ভুগতে হবে, মানে কত টাকা যে যাবে ঠিক নাই। কিন্তু অনেক সময় আমি দেখছি যে ওখানে গিয়ে চেক আপ করে বলে যে না, তোমার এই ধরনের কোনো সমস্যা নাই, যাও এই 2টা ওষুধ দিলাম, এটা খাই। এরকম বহু ঘটনা আমি দেখছি। তো যাই হোক, আপনার তথ্য যেটা উনি সরে পড়ার চেষ্টা করতেন, উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটাই কি শেষ? উনি যে পরিস্থিতি তৈরি করছেন, উনি মানুষের বাড়ি ভাঙছেন 32 নম্বর 3 দফায় দিনের পর দিন ভাঙা হইলো, রাষ্ট্র সেখানে গেল না। এইটার প্রতিক্রিয়া কোথায় যাবে? সারা বাংলাদেশে গ্রামীণের এত প্রতিষ্ঠান, এই নিরাপত্তাটা কে দিবে? আজকে ইউনুস যদি পালিয়ে যায়, এরপরে কিন্তু ওইখানে যাবে মানুষ। ভাই 32 কিন্তু এটা কোনো প্রপার্টি না, কারো প্রপার্টি না, এটা শুধু একটা মিউজিয়ামও না। এটার সাথে বাঙালির আত্মার যোগাযোগ আছে। বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে। ওটা শুধু শেখ হাসিনা কষ্ট পাইছে বা আমরা কয়েকজন কষ্ট পাইছে এটা না, এটা সাধারণ মানুষ। এটা যে আপনি যার সাথে আলাপ করবেন এই কথাটাই বলবে, ওরা কয়েকজন সন্ত্রাসী ছাড়া। তো এটা একটা আপনার মত আছে, এটার একটা পরিণতি আছে। এটা তো কেউ ঠেকাইতে পারবে না তাদের। এই পানিশমেন্ট একটা ন্যাচারাল পানিশমেন্ট হবে। কিছুতে বানিয়ে দেন হচ্ছে আমাদের প্রেস সচিব, উনি বানিয়ে দিয়েছেন 32-এর সাথে নাকি মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটা 32 থেকেই তো সবকিছু, প্রত্যেকটা ইতিহাস 32-এর সাথে, প্রত্যেকটা বাঙালির যত ইতিহাস আছে সবকিছু 32-এর সাথে জড়িত। আমাদের সিনিয়র সাংবাদিকেরা যারা 69-71 কাজ করতেন, তাদের একজন আহমেদ নুরে আলম এখানে বেঁচে আছেন, আমাদের মাঝে গল্প করেন 32-এ কিভাবে তারা দিনে রাতে পড়ে থাকতেন এবং কিভাবে তারা তথ্যগুলা পেতেন। এবং সাংবাদিক হিসেবে শুধু সাংবাদিক না, হোটেল কুরবানিতে কি ব্রিফিং হলো, দৌড়ে তারা মোটরসাইকেল নিয়ে 32-এ এসে বঙ্গবন্ধুকে জানাতেন। কতভাবে সাংবাদিকদের ভূমিকা কিন্তু বঙ্গবন্ধুকে করার ব্যাপারে। তখন তো সাংবাদিকরা তো বঙ্গবন্ধুর ক্যাডার হয়ে কাজ করছে, নিজেরা সেলফ স্টাইল, নিজেরা নিজেদের উদ্যোগে গিয়ে বঙ্গবন্ধুকে এটা জানাও, এটা জানাও, এই করো, মানে পুরো নেশন কিন্তু ইনভলভ হয়ে গেল বঙ্গবন্ধুর সাথে। সেই 7ই মার্চের পর এটা হচ্ছে কালমিনেশন। 7ই মার্চের পরে সবাই বুঝলো যে কার কি করতে হবে, চলে গেল। তখন তো আর বঙ্গবন্ধুর আর দরকার নেই। বঙ্গবন্ধু সেইভাবে তার জন্য আর একটা বাঙালিও না মরে, সেই জন্য সে ঠিক আছে আমার এই ধরে নিয়ে যাও। সচিবালয় 25শে মার্চের আগে পর্যন্ত এটা ছিল বাংলাদেশের সচিবালয়, একদম একদম এটা ছিল এপিসেন্টার, এটা হচ্ছে একমাত্র কেন্দ্র। বঙ্গবন্ধু জানতেন এবং তাদের সবাইকে বলে, কামাল হোসেনের একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে সবাইকে বলছে তোমরা এখন 9টা বাজে এখন এখানে কেন, তোমরা যাও নি কেন, যাও আগে। মানে উনি সব সেট করে দিচ্ছেন। উনি জানে তাজউদ্দিনের কি ওয়ার্ড, তাজউদ্দিন কি করতে পারে এটা বঙ্গবন্ধু জানেন না, সৈয়দুল ইসলাম কি করতে পারে বঙ্গবন্ধু জানেন না। বঙ্গবন্ধু গ্রামের মানুষের, সাধারণ মানুষের খবর রাখতেন, যার জন্য উনি চিন্তা করেন। আর উনি যে হাইটে চলে গেলেন জনপ্রিয়তার দিক দিয়ে, এই লোকটা কিন্তু ফিডেল কাস্ট্রোর মতো বনে জঙ্গলে পালাইতে পারে না, যুদ্ধক্ষেত্রে ওইভাবে চলতে পারে না। বঙ্গবন্ধুর আপনার এই লেনিনের সবচেয়ে বড় জনসভায় 20,000 শ্রমিক ছিল। এত বড় দেশ, এত বড় আন্দোলন, অক্টোবর সোশ্যালিস্ট রেভলিউশন। তো আর বঙ্গবন্ধুর 20 লক্ষ লোক, মানে মানুষ, ঢাকা শহরে মানুষ ধরা
এই অবস্থা। তো হয় কি, মানুষের এক পর্যায়ে উনি কিন্তু অনেক উপরে উঠে গেছেন যে আমার জীবনের কোনো দরকার নাই, এই দেশটা। এইভাবে কিন্তু আমরা দেখিনি, আমরা দেখি যে বঙ্গবন্ধু গেলেন না, আরে বঙ্গবন্ধু কি ইয়া নাকি একজন